ফজলুল হকের তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিল, কিন্তু তাকে কেন পূর্ব পাকিস্তানের পূর্ববঙ্গের অ্যাডভোকেট জেনারেলের পদের জন্য আবেদন করতে হবে, বিচারপতি হতে হবে? ওইটা তো পরাজয়ের লক্ষণ। ফজলুল হক হচ্ছে ট্রাজিক চরিত্র আমার কাছে, এবং যে ট্র্যাজেডির শিকার আমরা আজ বাংলার বিভক্তিটা। বরিশালে যে রক্তাক্ত হয়ে ভেসে যাচ্ছে, ফজলুল হক দাঁড়িয়ে যদি দেয়ালের মতো দাঁড়িয়ে থাকতেন, এটা রোধ করা যেত না। কিভাবে আমাদের ভাষা নষ্ট অথবা বিকশিত হতে থাকে, আমি তো নষ্ট বলতে পারি না, বিকশিত হচ্ছে, তাই না? তাহলে যেমন আরেকটা হচ্ছে কি, মুসলিম শব্দটাকে আমরা মুসলিম বলতেই পারি। এই যে অর্থাৎ ইংরেজি কিভাবে ক্রমশ বাংলা ভাষাতেও ঢুকছে, রাজনীতিতেও ঢুকছে। মানুষ ইতিহাস নির্মাণ করে বটে, তবে সে যেমন ইচ্ছা তেমন নয়। ইতিহাসের আগের থেকে চলে আসা যে বৈশিষ্ট্য ঘটনাবলী তাকে থেকেই। এটা কার্ল মার্কস সাহেবের একটা বিখ্যাত বইয়ের সূচনা বাক্য, লুই বোনাপার্টের অষ্টাদশ ব্রুমেয়ার 1852-53 দিকে লিখেছিলেন, নেপোলিয়নের ভাতিজাকে কেন্দ্র করে বলছিলেন, ইতিহাস ব্যক্তির উপর নির্ভর করে, এটা আমাদের একটা বিশ্বাস। এই যে আবুল মনসুর আহমদ সাহেব একটা বই লিখলেন, কি যে অন্যায় করলেন দেখেন, শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু। আবুল কাসেমও নাই, শেখ মুজিবুর রহমানও নাই। আমরা মানুষের নাম দিয়ে, এটা বাংলার চিন্তার একটা বৈশিষ্ট্য। আপনি একটা উপাধির মধ্যে তাকে সংক্ষিপ্ত করেন। শুধু মহাত্মা বললে ভারতে, যেমন আমাদের বক্তৃতার মধ্যে একজন বলেন উনি বাগ্মী ছিলেন, বাংলায় বাগ্মী বলে না, বাগ্যী বলে। কারণ গয় মহলে সংস্কৃত বা হিন্দিতে বাগ্মী বলবে, বাংলায় গয় গ দুবার উচ্চারণ হবে। আপনি গদিও বলেন না, গদ্য বলেন কেন? দুবার উচ্চারিত হয়। পদ্মা বলেন, পদ্মা বলেন না। এই যে ভাষার মধ্যে আবার উত্তর ভারত প্রবেশ করছে, রাজনীতিতেও তাই হচ্ছে কি না, আমি সেটা দু একটা উদাহরণ দেই। আপনারা জানেন সন্দ্বীপে মুজাফফর আহমদ বলে এক লোক ছিলেন। আমাকে অনেক লোকে জিজ্ঞাসা করে, উনি কি কুড়ে করে নির্বাচনে দাঁড়াচ্ছিলেন সে মুজাফফর আহমদ? আমাদের দেশের লোক মুজাফফর আহমদ সবকে জানেন না। কথাটা শুরু করছে শেরে বাংলা, সব কথা বলেছেন আমার বন্ধু ও মানে অ্যাডভোকেট আরিফ খান। সেটা কি, শেরে বাংলার কীর্তির কোনো সীমা নেই। একটা কীর্তির কথা উনিও ভুলে গেছেন, সময়ের অভাবে নিশ্চয়ই। মানে শেরে বাংলা একজন সাংবাদিকও ছিলেন, মানে সাংবাদিক পত্রিকার প্রকাশক ছিলেন মাহফুজ ভাইয়ের মতো। আপনি সাংবাদিক অবশ্যই, কিন্তু ওনার সাংবাদিকতা একটু ভিন্ন ছিল। নবযুগ নামে একটা পত্রিকা উনি বের করার উদ্যোগ নিয়েছিলেন। সেটা মুজাফফর আহমদ এবং কাজী নজরুল ইসলাম নামক একজন যুদ্ধফেরত সৈনিক ওটার দায়িত্ব নিয়েছিলেন। ওই পত্রিকা উপলক্ষেই নজরুল ভালো ভালো হেডলাইন লিখতেন। আড্ডা দেওয়ার সময় হঠাৎ করে উঠে গেল 7টা বাজে, বলে ওঠো কবি সৈনিক, নবযুগ দৈনিক আমাকে লিখতে হবে। উনি হেডলাইন লিখতেন। তখন তো ইরাক দখল করেছে ইংল্যান্ড, প্যালেস্টাইন ম্যান্ডেট পেয়েছে, ইরাকের রাজা বানাইছে ফয়সলকে, তাকে ধরে নিয়ে এসেছে সিরিয়া থেকে, যাকে লাথি দিয়ে ফরাসিরা বের করে দিয়েছে। নজরুল তাকে নিয়ে লিখলেন বলে কি, আজ ঝড়ের রাতে তোমার অভিশাপ, পরাণ সকা ফয়সুল হে আমার, আজ ঝড়ের রাতে তোমার অভিশাপ। এই নজরুল ইসলাম নবযুগেই সাংবাদিকতা জীবন শুরু করেন, এবং এটা ফজলুল হক ছিলেন প্রকাশক। তারপরে নজরুল ইসলাম তার থেকে বিদায় নিলেন, অনেক কারণ আছে। ফজলুল হক সাহেবের অন্যান্য গুণের মধ্যে কৃপণতাও একটা ছিল, বেতন কম দিতেন, সেই জন্য তিনি ছেড়ে দিলেন। আরও দোষ আছে, নজরুলের বিয়ে করার ইচ্ছা হয়েছে, এটা তো ফজলুল হক দমন করতে পারে না। তিনি আবার পত্রিকা গেলেন ধূমকেতু, সেইটা নিয়ে জেলে গেলেন। তারপরে আবার ফিরে এলেন 24-এর পরে আরেকটা পত্রিকা বের করলেন লাঙ্গল 1925 সনের দিকে। কিছুদিন পরে এটা আবার গণবাণী হলো। তাহলে কতগুলি পত্রিকা হলো, নবযুগ, ধূমকেতু, লাঙ্গল, গণবাণী। এইসব করে নজরুল একসময় রাজনীতি ছেড়ে দিলেন, ছেলে মারা গেল, নানা কথা আপনারা জানেন। আবার শেষ জীবনে 1940-এর কাছাকাছি এসে আবার নবযুগে যোগ দিলেন। এই সবগুলোর পেছনেই ফজলুল হক ছিলেন। 1936 সনের 31 অক্টোবর একটা অদ্ভুত ঘটনা ঘটে। আজাদ নামে একটি দৈনিক পত্রিকা বের হয় কলকাতায়। এটার সম্পাদক হন মৌলানা মোহাম্মদ আকরম খান। তিনি এবার মুসলিম লীগের ওই ক্যাম্পের লোক যে এটা ফজলুল হকের বিরোধিতা করে। এই কাহিনীগুলো আমি এই জন্য বলছি, 1937 সনের নির্বাচনে জেতবার আগেও ফজলুল হক মন্ত্রী ছিলেন। কি মন্ত্রিত্ব নিয়েছিলেন? শিক্ষা বিভাগের। তখন যে বিরোধী ছিল আপনার এই যে ভক্তিবাদের কথাই আমি বলছি, এই জন্য বলি, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে এমন আসনে বসিয়েছি, কোনো সমালোচনা করলে লোকে আপনাকে রবীন্দ্র বিদ্বেষী বলে। এখন আমি তো শেরে বাংলা সমালোচনা করি, আপনি বলেন যে আপনি তো ফজলুল হক বিদ্বেষী, কিছু বলা যাবে না। কিন্তু এই বিদ্বেষের পথ যেহেতু আলতাফ পারভেজ দেখিয়ে দিয়েছেন, আমি মহাজ্ঞানী মহাজন যে পথে করে সেই পথে বলে আমিও স্মরণীয় হওয়ার চেষ্টা করি। মুজাফফর আহমদ সাহেব আপনারা জানেন বাংলাদেশে এসেছিলেন 1972 সনে।
তার বিবরণটা শোনেন। এই যে আমরা কলকাতার আনন্দবাজার পত্রিকাকে সকলেই মনে করি একটি অত্যন্ত প্রগতিশীল পত্রিকা, আমি দেখেছি আব্দুল গাফফার চৌধুরী মহাশয় লিখছেন দেশ পত্রিকা একটি উন্নত মানের সাহিত্য পত্রিকা, এমন সাহিত্য পত্রিকা আর হয় না। আমি নিজেও ওখানে লিখেছি, আব্দুল গাফফার চৌধুরী লিখছেন। তাতে আমার ধারণা হলো এই দুটো একসাথে সত্য হতে পারে না, হয়তো আব্দুল গাফফার সাথে সত্য নয়, অথবা আনন্দবাজার নয়। তো আনন্দবাজার যে এই যে বাংলাদেশ 1947 সালে বিভক্ত হলো, আমি সংক্ষেপে বললাম, ভালো মন্দ যাই হোক, এটার দায়িত্ব অন্যান্যের মধ্যে আনন্দবাজারের আছে, রবীন্দ্রনাথ ঠাকুরেরও আছে। কিন্তু এটা বললে আপনি রবীন্দ্র বিদ্বেষী হয়ে যান। আমি উদাহরণ দেই, মুজাফর আহমদ সাহেব বাংলাদেশে 72 সনে এসেছিলেন, তাকে কি কষ্ট করতে হয়েছিল, ভারত সরকার তাকে পারমিশন দেবে না। পারমিশন দেওয়ার পর তিনি যখন এসে আবার ফেরত গেলেন, তখন আনন্দবাজার কি রিপোর্ট করলো, খুবই ইন্টারেস্টিং। বলে মুজাফর আহমদ বাংলাদেশে নাইয়র গিয়েছিলেন, দন্তিয়ানো আকার রসই ও র। তো মুজাফরের মন্ত্রী থেকে এই শব্দের অর্থ কী? আমাদের মেয়েদের বিয়ে হওয়ার পর সেখানে আবার বাপের বাড়ি যায়, এটাকে নাইয়র বলে। অন্তত উনি বলছেন আমি সন্দ্বীপের লোক, সন্দ্বীপ অঞ্চলে তাই বলি আমরা। কিন্তু কেন আনন্দবাজার আমার বাংলাদেশে যাওয়াটাকে নাইয়র বলল? কারণ বাংলাদেশ 1947 সালে ভাগ হওয়ার পরেও আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কলকাতায় থেকে যাব, কিন্তু 72 সনে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমি খুশি হয়েছি। উনি বলছেন, আপনাদের প্রাসঙ্গিকতায় আসতেছি, কাজে আমি আমার দেশে যাব। আমার ভাই বেঁচে আছে 90 বছরের উপরে বয়স, আমি তার সাথে দেখা হয় নাই, আমি দেখতে আসবো। আমার ভাইয়ের ছেলেরা আছে, আমার নিজের মেয়ে আছে, কবি আব্দুল কাদিরের বউ আমার মেয়ে, আমি আসবো। কিন্তু ভারত সরকার আমাকে পারমিশন না দিয়ে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে, মানে পশ্চিমবঙ্গ সরকার না দিয়ে। তারপরে তাকে 15 দিনের পারমিশন দিয়েছে। আমিও একবার দিল্লিতে যাওয়ার জন্য আবেদন করেছিলাম, আমাকে মাত্র 10 দিনের পারমিশন দিয়েছিল। বলছিল দিল্লির 10 মাইলের বাইরে আপনি যেতে পারবেন না, এবং আপনাকে বিমানে আসতে হবে, বিমানে যেতে হবে, আপনি ল্যান্ডপোর্ট দিয়ে ঢুকতে পারবেন না। আমি বলছি 2016 সনের কথা। মুজাফর আহমদকে 1972 সনে এই কাজ করেছে ভারত সরকার। অদ্ভুত ব্যাপার। ভারতের প্রগতিশীলতার একটা উদাহরণ দিচ্ছি, কিন্তু সেই ভারত প্রগতিশীলতা সম্পর্কে যে পত্রিকা রিপোর্ট করছে, আমি মুজাফর আহমদের লেখা যদি একটু পড়ে আসলে আপনারা গালি দেবেন না। বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হলে তখন পশ্চিমবঙ্গে অবস্থিত অনেকেরই মন আনন্দে নেচে উঠেছিল। তাদের পিতৃপুরুষের আবাস আগে পূর্ববঙ্গে অর্থাৎ বর্তমান বাংলাদেশে ছিল। তাদের মন পিতৃপুরুষের গ্রাম দেখার জন্য উদ্বেল হয়ে উঠেছিল। আমিও একসময় 1889 সালের কোনো একদিনে বাংলাদেশের সন্দ্বীপ নামক দ্বীপে জন্মেছিলাম। আমারও মন চেয়েছিল যে আমি কমপক্ষে একবার ঢাকা পর্যন্ত যাই, সেখানে আমার অনেক আপনজন রয়েছেন। এটা হলো সূত্রপাত। তো ঢাকা যখন উনি আসলেন, তাকে একবার তার কাছে গেলেন, দৈনিক গণকণ্ঠ পত্রিকার কিছু সাংবাদিক তার সাথে ইন্টারভিউ করতে গেলেন। এই লেখাটা গণকণ্ঠে ছাপা হয়েছিল 1973 সালে, যার থেকে আমি পড়ছি। তো তাকে জিজ্ঞাসা, আমার ঢাকা যাওয়ার দ্বিতীয় কিংবা তৃতীয় দিনে গণকণ্ঠ নামক ঢাকার এক বাংলা দৈনিকের প্রতিনিধিরা আমার সঙ্গে সাক্ষাৎ করে আমাকে নানান প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। যতটা মনে পড়ে, তারা প্রথমে নেতাজির কথাই তুলেছিলেন, কোট আনকোট নেতাজি। আমি তাদের বলেছিলাম, দেখুন, সুভাষচন্দ্র বসুকে আমি কখনো নেতাজি বলি না। কেন? কারণ এই নেতাজি কথাটা হিটলারের ফুয়েরার নামক ভাষার ভারতীয় ভাষায় অনুবাদ। আমাদের এখানে লোকরা আমরা সবাই নেতাজি বলি। এই যে ভঙ্গি, তা থেকে আমরা শেরে বাংলা বলি, এবং তা থেকে আমরা বঙ্গবন্ধু বলি। আপনি বলেন আমি শেরে বাংলা বলার বিরোধীও নই, বঙ্গবন্ধু বলার বিরোধী নই, কিন্তু তার ভিতরে যে মর্ম সেটা ভয়ানক। তারপরে ওনাকে জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি ওনার সাথে কাজ করেননি? গণকণ্ঠের প্রতিনিধি জিজ্ঞাসা করলেন, তবে কি আপনি সুভাষ বসুকে ফ্যাসিস্ট বলেন? এটা দেখেন 1972 ছাপা হয়েছে ঢাকার গণকণ্ঠ পত্রিকায়। এইটা সংকলন করেছে আপনার বাতিঘর থেকে প্রকাশিত যে মহিউদ্দিন আহমদ সাহেবের সম্পাদিত বই। আমি বানিয়ে বলছি না, লক্ষ্য করবেন। আপনাদের অনেকে সন্দেহ করতে পারেন, আমি তো মাঝে মাঝে বের করি। উত্তরে আমি বলেছিলাম, সে বিচার আপনি করবেন। তারপর তিনি আমায় জিজ্ঞাসা করেছিলেন যে আমি কখনো শ্রী বসুর সঙ্গে একত্রে কাজ করেছি কি না। আমি বললাম করেছি। তারপরে তার সঙ্গে আমাদের ঝগড়া হয়েছিল, এবং 1939 সালে তার সঙ্গে আমাদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। আপনারা জানেন, সুভাষ বসু কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, 6 মাস পর্যন্ত তিনি থাকতে পেরেছিলেন। মহাত্মা গান্ধী ছিলেন তার চেয়েও বড় 1 ডিগ্রি বেশি ফ্যাসিস্ট। তাকে তার কাজ করা থেকে বিরত করেছিলেন তিনি। তারপরে তিনি কেমন করে গোপন করে পালিয়ে হিটলারের সাথে করমর্দন করে জাপান পর্যন্ত গেলেন, সেসব কাহিনী আপনারা জানেন। তখন আহমদ সাহেব জন্মগ্রহণ করেননি। আহমদ সাহেব জন্মের কথা এখানে আসতেছে একটা কারণে, কারণ আহমদ সাহেব জন্ম হচ্ছে, হাসবেন না, আহমদ সাহেব জন্মের কারণ হচ্ছে, আহমদ সাহেব নিজে আমাকে বলেছেন সুভাষ বসু যেদিন জাপান রেডিও থেকে ভাষণ দেন সেই দিন রাতেই আহমদ সাহেব জন্ম হয়।
এটা আরেক ঘটনা। আবু সুফিয়ান কি বলছেন সেটা একটু বলি আপনাদের। আচ্ছা, আপনাদের প্রাসঙ্গিকতা আসছে। আমি লম্বা বক্তৃতা দিতে আজকে দাঁড়ায় না, কারণ বক্তৃতা দেওয়ার মতো সুযোগ আমার নাই। আহমদ সাহেবের লেখাটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা দিয়েই মহিউদ্দিন সাহেব এটা সংকলন করেছেন এখানেই। আমি একটু সূচিপত্রে যাই। পরীক্ষায় রেজাল্ট খারাপ হবে আমার আজকে, দেখা যাচ্ছে 260। হ্যাঁ, বাঙালি জাতীয়তাবাদ, এই যে আমরা বাঙালির কথাটা ব্যবহার করি, আমি যে এটার মধ্যে একটা ফ্যাসিজম আছে কি না আমি আপনাদের জিজ্ঞেস করার জন্য বলছি। 1972 সনে বাংলাদেশ স্বাধীনতার পর হঠাৎ করে একটা রব উঠল যে দুই বাংলা এক হয়ে যাবে। আপনারা তো শোনেন নাই সেটা, আমি শুনতে পেয়েছিলাম, যেহেতু আমি 10ম শ্রেণীতে ছিলাম। তো এখন ঢাকায় এইভাবে নানা রকমের সেমিনার হচ্ছিল। আমাদের পারভিন আপার মনে থাকতে পারে যে ঢাকায় একটা শেরে বাংলার উপর একটা সেমিনার হয়েছিল। সেটা পশ্চিমবঙ্গ থেকে অমলেন্দু বসু এসেছিলেন, যিনি ফজলুল হক ও পাকিস্তান প্রস্তাব বই লিখেছেন। তিনি আবার ফজলুল হকের নাতির জামাই, একটা আত্মীয়তার বন্ধন তো আছেই, এটা অস্বীকার করা যাবে না। এসেছিলেন শিলা সেন, যিনি মুসলিম পলিটিক্স ইন বেঙ্গল লিখেছিলেন, তারা বক্তৃতা দিয়েছিলেন। এবং বাংলাদেশের অনেক ইতিহাসবিদ বক্তৃতা দিয়েছিলেন, তাদের নাম বলা বাহুল্য এখন। তারা সকলেই বললেন শেরে বাংলা হচ্ছেন বাঙালি জাতীয়তাবাদের জনক। কিন্তু আহমদ সাহেব জিজ্ঞাসা করলেন, এটা কোন বাঙালি জাতীয়তাবাদ? 47 সনের আগের বাঙালি জাতীয়তাবাদ, নাকি 47 থেকে 71-এর মধ্যে যে জাতীয়তাবাদ আছে সেটা? এই প্রশ্ন অমীমাংসিত রেখে কেউ চমৎকারভাবে আলোচনা সভা চালিয়ে যেতে হয়। আজকে আমরা সেই উদাহরণ স্থাপন করব। আমরা তর্ক করবো না, কিন্তু যার কথা সে বলবো, কেউ কাদা ছড়াছড়ি করবো না। আহমদ সাহেব কি লিখছেন দেখুন। এইটাও, এই লেখার নাম খুব সুন্দর, বাঙালি জাতীয়তাবাদ ও শেরে বাংলা। আপনাদের অবগতির জন্য বলে রাখি, শেরে বাংলা শব্দটা এক শব্দ করে লেখা হয়েছে। মানে আমরা কিন্তু শত ফুল ফুটতে দেই, শত রকমের বানান আমরা করছি, তাই না? মানে এইটাও বাংলা ভাষার ইতিহাসে একটা ফুটনোট। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ইতিহাস সমিতি আয়োজিত শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের উপর 3 দিন ব্যাপী এক সেমিনারের আয়োজন করা হয়েছিল। কি হয়েছে সেগুলো দেখেন। তাতে বাংলাদেশ এবং ভারতের অনেক প্রখ্যাত ঐতিহাসিক প্রবন্ধ পাঠে ও আলোচনায় অংশগ্রহণ করেছিলেন। ওই সেমিনারের 2-1টি প্রবন্ধ আমি পড়ে দেখেছি, আহমদ সাহেব বলছেন, এবং একদিন হাজির থেকে আলোচনা শুনেছি। আলোচনা শুনে এবং প্রবন্ধ পড়ে আমার মনে হয়েছে লেখক এবং আলোচকদের অনেকেই, কেউ স্পষ্টভাবে, কেউ অস্পষ্টভাবে বলতে চেয়েছেন শেরে বাংলা ফজলুল হকই বাঙালি জাতীয়তাবাদের প্রাণ পুরুষ। কিন্তু লেখক কিংবা আলোচকদের মধ্যে কেউই বাঙালি জাতীয়তাবাদ বলতে কোন অঞ্চলের জনগোষ্ঠীকে বোঝায় তা স্পষ্ট করার প্রয়াস পাননি। এটা এখন আমরা পাচ্ছি না। তাহলে এখানে বিতর্কটা কি, একটু আবার শেষের দিকে পড়ি। বলছেন, অন্যদিকে বাংলাদেশের যে সকল ঐতিহাসিক আলোচনা করেছেন তারা মনে করছেন যে 1971 সালে 16ই ডিসেম্বর যে বাংলাদেশ স্বাধীন হলো, ফজলুল হক তার একজন মহান স্থপতি। আমাদের আরিফ সাহেবের আলোচনার মধ্যে তার একটা দুরাগত প্রতিধ্বনি আমরা শুনতে পেয়েছি। বাঙালি জাতি বলতেও তারা বুঝিয়েছেন বর্তমান স্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী এলাকাসমূহের জনগোষ্ঠীকে। আমাদের আগে হয়েছে রাষ্ট্র, তারপরে আমরা জাতি হয়েছি, নাকি আগে জাতি হয়ে পরে রাষ্ট্র হয়েছে, সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের এই যে রাষ্ট্রটা, যেটার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা হচ্ছে, এটার নির্ধারক কমপক্ষে 2টি। একটা হচ্ছে জাতি, আর একটা হচ্ছে তথাকথিত, আপনারা একটা অদ্ভুত শব্দ বের করেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়। আমি এটাকে যদি সংক্ষেপে বলি ওয়ার্ল্ড ইকোনমি, যদি ভদ্রভাবে বলি, আর যদি অভদ্রভাবে বলি ইম্পিরিয়াল ইকোনমি, যেখানে এইখানে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নাই। তবু আপনারা এটাকে লেভেল প্লেয়িং বলেন, এটার মধ্যে WTO বলেন, গ্যাট বলেন, কত রকমের আছে। তাহলে আমাদের রাষ্ট্রকে যুগপৎ যখন 2টি শক্তি গঠন অথবা ধারণ করে অথবা নিয়ন্ত্রণ করে, একটা হচ্ছে জনগণ বা জনগোষ্ঠী, যাকে জাতি বলা যায়। তার শুধু বিশুদ্ধ বাঙালি নয়, কিন্তু তার মধ্যে আছে, কিন্তু এই যে বারবার বলছে বাঙালির সংগ্রাম, আমি অনেক লোকের মধ্যে এটা দেখছি বর্তমানে, বাঙালির মুক্তিযুদ্ধ, বাঙালির এটা, এমনকি খোদ মহিউদ্দিন আমাদের লেখাতেও তা আছে। এই যে আমাদের ধরে নেওয়া, এইটা কিন্তু আরেকটা বৈশিষ্ট্য আমাদের। 2 নম্বর হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় বলে একটা অদ্ভুত শব্দ আমরা বের করেছি, ইন্টারন্যাশনাল কমিউনিটির বাংলা অনুবাদ হিসাবে। কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটিটা কি? ভাসুরের নাম তো মুখে আনা যাবে না, মানে যেন তারা আমাদের পাশের প্রতিবেশী, আমরা সবাই সমান। সমান হলে তো ভালোই হতো, তাই না? মহাত্মা গান্ধী একবার জিজ্ঞাসা করেছিল, মিস্টার গান্ধী, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ওয়েস্টার্ন সিভিলাইজেশন? 1931 সনের গোল টেবিল 2য় বৈঠকে উনি বলছেন, দ্যাট উড বি এ গুড আইডিয়া। ইফ দেয়ার ইজ এ ওয়েস্টার্ন সিভিলাইজেশন, দ্যাট উড বি এ গুড আইডিয়া। তো আমিও মনে করি ইন্টারন্যাশনাল কমিউনিটি, দ্যাট উড বি এ গুড আইডিয়া। কিন্তু আছে যেটা, সেটা হচ্ছে আমাদের উপর ইম্পেরিয়াল পাওয়ার। তাহলে আমাদের রাষ্ট্র কার কথা বেশি শোনে? তো যেটা বলতে পারে না, মোহাম্মদ ইউনুস পর্যন্ত উচ্চারণ করে আলতাফ থেমে গেছে। এটা তো ইন্টারন্যাশনাল কমিউনিটির গভর্নমেন্ট আমাদেরটা।
কিন্তু গভর্নমেন্টটা প্রতিষ্ঠা করেছি আমরা, জাতির লোকেরা, রক্তটুকু আমরাই দিয়েছি, ইন্টারন্যাশনাল কমিউনিটি এক ফোঁটাও এমনকি ডিস্টিল ওয়াটারও দেয় নাই। তো এই জন্য হচ্ছে অর্থাৎ কাজ করবে একজনে, ফল ভোগ করবে আরেকজনে, এটা আমাদের ইতিহাসের নিয়তি। এটার মানে কি আমরা অধস্তন দশায় আছি। তো এই অধস্তনতা শুরু কখন আমাদের? সে অধস্তনতা শুরু যেখানে হোক, শেরে বাংলা ফজলুল হক সম্পর্কে যখন আমরা কথা বলছি তিনি হচ্ছেন এই অধস্তন সমাজের প্রথম জাতীয় নেতা, জাতীয় নেতা, সমগ্র জনগোষ্ঠী যার মধ্যে তার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পেয়েছিল। মুজাফফর আহমদের চেয়ে বয়সে তিনি প্রায় 16 বছরের বড়। তিনি মোহাম্মদ আলী জিন্নার চেয়ে 3 বছরের বড় ছিলেন, গান্ধীর চেয়ে 4 বছরের ছোট ছিলেন। তার জন্ম যে 1873 ধরে নিলে তাই হয় না। 1873 হচ্ছে সেই বিখ্যাত বছর যখন প্রেসিডেন্সি কলেজে মুসলমানদের পড়ার প্রথম অনুমতি দেওয়া হয়। তাও কিন্তু অনেকে অনুমতি দিয়ে যদি আমি থেমে যায় হবে না, লিমিটেড কয়েকজনকে ভর্তি করানো হতো। এবং তাও করা হলো কিসের বিনিময়ে? কলকাতার আলিয়া মাদ্রাসার যে অ্যাংলো ডিপার্টমেন্ট, সেইটা কাজকর্ম প্রায় বন্ধ করে দিয়ে প্রেসিডেন্সি কলেজে সুযোগ দেওয়া হয়েছিল। কথাটা আমি শুরু করেছিলাম কার্ল মার্কসের উদ্ধৃতি দিয়ে। মানুষ ইতিহাস নির্মাণ করে বটে, কিন্তু নিজে যেমন ইচ্ছা তেমন নয়। শেরে বাংলার উপর অতিরিক্ত আশা যদি আমরা করি তাহলে আমি তার ব্যর্থতার বেশি দেখতে পাবো। কিন্তু ইতিহাস তিনি নির্মাণ করেন। আপনারা একটা উদাহরণ দিয়েছেন, উদাহরণটা কি? তিনি যখন নির্বাচন করলেন 1937 সনে কি জিতলেন, এপ্রিল মাসের দিকে নির্বাচনের পর সরকার গঠিত হবে। ফজলুল হকের পার্টি পেয়েছিলেন 35টি আসন, মুসলিম লীগ পেয়েছিল 40টি আসন, কংগ্রেস পেয়েছিল 60টি আসন, এবং মজাজকে ইন্ডিপেন্ডেন্ট মুসলিম যাদের বলা হয় তারা পাচ্ছে 41 আসন। মানে তারা মুসলিম লীগেও নাই, ফজলুল হকের কৃষক প্রজা পার্টিতেও নাই। এই ঘটনাটা আপনাদের বুঝতে হবে। আমি পুরো বলছি, ফজলুল হকের যে মন্ত্রিসভা গঠনের তখন হলো, মন্ত্রিসভা শেষ পর্যন্ত গঠিত হলো কীভাবে? এইভাবেই। আলটিমেটলি কোয়ালিশন ওয়াজ ফর্ম বিটুইন দ্য মুসলিম লীগ অ্যান্ড দ্য প্রজা পার্টি আন্ডার দ্য লিডারশিপ অফ মিস্টার ফজলুল হক। এটা জাহানারা বেগমের লেখা থেকে বলছি। মিস্টার হক হ্যাড চুজেন হিজ ক্যাবিনেট কলিগস। তারা কারা কারা? বিসাইডস প্রাইম মিনিস্টার A.K. ফজলুল হক, দেয়ার ওয়াজ নলিনী রঞ্জন সরকার, তার মুসলমানদের মধ্যে খাজা স্যার নাজিমুদ্দিন, স্যার বিজয় প্রসাদ সিংহ রায়, নবাব খাজা হাবিবুল্লাহ বাহাদুর, তারপরে আছেন মহারাজা শ্রীশচন্দ্র নন্দী, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, তারপরে আছেন নবাব মোশাররফ হোসেন, ময়মনসিংহের সৈয়দ নওশের আলী যশোরের, অ্যান্ড প্রসন্নদেব রায়কত অ্যান্ড মুকুন্দ বিহারী মল্লিক ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স। এই যে শেষের দুজন রায়কত এবং মল্লিক মহাশয়, এরা হলো শিডিউল কাস্টের, যোগেন মণ্ডলের আগের নেতা এরা। ফজলুল হকের মন্ত্রিসভায় দেখা যাচ্ছে উনি মুসলিম লীগের সাথে করলেন, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মুসলিম এবং শিডিউল কাস্ট যাদের বলা হয়, দালিত বলা হয়, যে তাদেরকেও তিনি নিলেন। এইটাই 2 বছর কাজ করে যা যা করেছিল। কিন্তু কী কী কাজ তিনি করেছিলেন তার মধ্যে একটা হচ্ছে এই যে প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক করার চেষ্টা করা। তিনি আগে থেকে 1924-এও তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। তখন 1924-এ তর্ক হয়েছিল, এখন আপনাদের আইডল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এই প্রশ্ন আসবে। আমার বক্তৃতা শেষ করার সময় আসছি, তবে বলি, রায়তের কথায় প্রমথ চৌধুরী একটা বই লিখেছিলেন 1926 সনে। সেটার ভূমিকা লিখতে তিনি তার ছোট শ্বশুরকে দাওয়াত দিয়েছিলেন। রবীন্দ্রনাথ সেখানে বসছিলেন কি, এই যে কৃষকদেরকে জমির মালিকানা দেওয়া যাবে না। আলোচনাটা হচ্ছিল কি নিয়ে? 1928 সনে বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের সংশোধনী হবে। যে আইন প্রণীত হয়েছিল 1885-তে, বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট ওরফে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন, তার প্রথম বড় একটা উল্লেখযোগ্য সংশোধনী হবে 1928-এ। সে নিয়ে তর্ক আগে থেকে চলছে। সেই উপলক্ষেই পাবনার জমিদার এবং ব্যারিস্টার প্রমথ চৌধুরী, সবুজপত্রের সম্পাদক, প্রবন্ধ বই লিখলেন রায়তের কথা। রায়তের পক্ষে সিম্পেথি আছে অজস্র, এখনকার আমাদের যে অনেকের যেমন সিম্পেথি আছে। রবীন্দ্রনাথ তার ভূমিকা লিখতে আমন্ত্রণ পেয়ে লিখলেন যে কৃষকদেরকে 2টো জিনিস দেওয়া যাবে না, তাদেরকে জমির মালিকানা দেওয়া যাবে না, কারণ তারা এটা বিক্রয় করে দেবে। রবীন্দ্রনাথের যোগাযোগ উপন্যাস যারা পড়েছেন তারা তার কিছুটা পটভূমি দেখতে পাবেন। মধুসূদন অর্থাৎ বুর্জোয়ারা জমি কেড়ে নেবে, কিনে নেবে পয়সা দিয়ে, এই জন্যে এটা প্রজার হিতের জন্য রবীন্দ্রনাথ বললেন তাদেরকে মালিকানা দেওয়া যাবে না। আচ্ছা, এটা বুঝে নিলাম রবীন্দ্রনাথ জনহিতৈষী লোক। তারপর তিনি বললেন প্রজাদের জন্য যে স্কুল তৈরি করা হবে, প্রাইমারি স্কুল, তার জন্য একটা আলাদা শিক্ষা সেস বসাবে, এটা ডিস্ট্রিক্ট বোর্ডের মাধ্যমে নেওয়া হবে। রবীন্দ্রনাথ বলে যারা স্কুল করবে তাদেরকে এটা দিতে হবে, গভর্নমেন্ট এটা দেবে না। এই লেখা এখনো বেঁচে আছে। এটা বলে রবীন্দ্র বিদ্বেষ হয়? সেই অবস্থায় শেরে বাংলাকে কাজ করতে হয়েছে, আমি এটাই বলছি। সেই অবস্থায় বলেছে না, শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্য সেটা দূর করতে হলে মুসলমানদের গ্রামাঞ্চলে শিক্ষা ব্যবস্থার যে পশ্চাৎপদতা সেটা দূর করতে হলে তাদের জন্য প্রাইমারি স্কুল করা দরকার। তারপরে তিনি 37 সনে ক্ষমতায় আসার পর তিনি সেকেন্ডারি স্কুল এডুকেশনের বিল এনেছিলেন পরে, একদম শেষের দিকেও। অন্যান্যদের মধ্যে আপনি অবাক হবেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মতো লোকও বিরোধিতা করেছেন এটার। অর্থাৎ গভর্নমেন্টের খরচে আমাদের মাধ্যমিক শিক্ষা হবে,
কয়েকটা জায়গায় শেরেবাংলা বহু কলেজ তৈরি করেছেন, চাকার কলেজ, কলকাতার ইসলামিয়া কলেজ এবং বহু চট্টগ্রামের ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ, এরকম বহু কলেজ তিনি করেছেন। মানে অল্প ক্ষমতার মধ্যে তৎকালীন বাংলার প্রদেশে কি ক্ষমতা ছিল? 1919 সনের ভারত শাসনে কোনো ক্ষমতাই ছিল না। 1935 সনের ভারত শাসন আইনে যে কিছুটা স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে সেটা তিনি ব্যবহার করার জন্য চেষ্টা করলেন। একটা চেষ্টা করলেন যে কৃষকদেরকে ঋণ মুক্ত করা, ঋণ সালিসি বোর্ড করলেন। এই জন্য ফজলুল হকের এত ভক্ত সারা দেশে। তিনি প্রকৃতপক্ষেই ঋণগ্রস্ত চাষিদের ঋণ মুক্ত করলেন। কিন্তু আমরা কেউ জিজ্ঞাসা করছি না চাষিরা এত ব্যাপক হারে ঋণগ্রস্ত হয় কেন। পাঞ্জাবের কৃষকেরাও ঋণগ্রস্ত হয়েছিল। ম্যালকম ডার্লিং বলে এক ভদ্রলোক পাঞ্জাবের প্রসপ্যারিটি এবং ওদের পাঞ্জাব পেজেন্টস লিখেছিলেন। বাংলাদেশে না লিখলেও আমরা সকলে জানি। এখন আমরা গবেষণা জানি, আমাদের মোফাক্কারুল ইসলাম সাহেব গবেষণা করে দেখিয়েছেন যে 1920 থেকে 1946 এই পর্যায়ে বেঙ্গল এগ্রিকালচার বলে যে বই উনি লিখেছেন তাতে দেখাচ্ছেন বাংলার কৃষিতে তখন নেট ইনভেস্টমেন্ট জিরো। একটা দেশে যদি আপনার 24 বছর ধরে কোনো ইনভেস্টমেন্ট না হয় তাহলে সেখান থেকে কৃষিতে স্ট্যাগনেশন দেখা দেবেই। এবং তারপরে অলগা গ্রেট ডিপ্রেশন 1929 সনে কলকাতা শুরু হলো, ফলে এখানকার মালপত্র বিক্রি হচ্ছে না, কৃষকদের পক্ষে তার দ্রব্যের মাল কমে যাচ্ছে। তার বেঁচে থাকার জন্য শুধু নিরন্ন মানুষকে অন্ন যোগাবার জন্য তাকে এটা করতে হবে। তারপরে আমাদের বড় বড় মনীষীদের সম্পর্কে আমরা কথা বলি, আপনারা আমাকে মনে মনে অবিশ্বাস করেন। যেমন আমাদের অমর্ত্য সেন মহাশয়, লোকে বলে অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছে তাতে আপনার ঘুম হচ্ছে না। আমি বলি তিনি নোবেল পুরস্কার পেয়েছে কী হয়ে? তার একটা বই আছে দেখেন, পভার্টি অ্যান্ড ফেমিনস, এটা পড়ে দেখেন তাতে তিনি কি তেলেসমাতি করেছেন। তার বক্তব্য হচ্ছে বাংলাদেশে তো খাদ্য উৎপাদন কমেনি। উনি তথ্য নিয়েছেন 1943, 42, 41, এক বছরে 12 মাস করে নিয়ে 36 মাস হয়। 36 মাসের ডেটা দেখলে বিরাট টেবিল মনে হয়। তাতে তিনি বললেন দেখেন 1940-এ যা উৎপাদন হয়েছিল 1941-ও তাই, 42-ও তাই, 43-ও তাই। ইনি বলেন ফুড অ্যাভেইলেবিলিটি ডিক্লাইন ওলফে ফ্যাড, এটা তো ঘটেনি। মানে ফুড প্রোডাকশন হয় নাই, কিন্তু যুদ্ধের বছর ফুড অ্যাভেইলেবিলিটি ডিক্লাইন হয়েছে, এই জন্য মানুষ মারা গেছে, অর্থাৎ মানুষ কিনতে পারে নাই। তার বক্তব্য হলো ভারতে খাদ্য উৎপাদনের কোনো কব ছিল না, কিন্তু খাদ্য কেনার ফুড এন্টাইটেলমেন্টে ডিক্লাইন হলো। এই জিনিসটা যখন আপনি একটু পিছনে গিয়ে দেখেন, আমি মুফাক্কারুল ইসলামের লেখার থেকে যদি আরও একটু পিছনে যাই, আমি 1890 থেকে জর্জ ব্লিন বলে এক আমেরিকান ইকোনমিক হিস্টোরিয়ান ফিলাডেলফিয়া ইউনিভার্সিটি থেকে 1966 সনে একটা বই বের করেন, মানে ইন্ডিয়া প্রোডাক্টিভিটি ইন ইন্ডিয়ান এগ্রিকালচার, এই টাইপের নাম, আমি নাম পুরো ভুলেও গেছি। ওই বইতে উনি দেখাচ্ছেন 1890 থেকে 1940 পর্যন্ত এই 50 বছরে ভারতের কৃষিতে কোনো রকমের অগ্রগতি হয়নি, প্রোডাক্টিভিটি বাড়েনি বেঙ্গল সহ। শুধু হয়েছে কি, যদি আপনি দুভাগ করেন খাদ্যশস্য এবং রপ্তানিযোগ্য পণ্যশস্য, ক্যাশ ক্রপ এবং ফুড ক্রপ, ক্যাশ ক্রপে কিছু কিছু বৃদ্ধি হলো, যেমন জুট বৃদ্ধি হয়েছে, কিন্তু খাদ্য উৎপাদন কোনো নেট বৃদ্ধি হয়নি। ফলে সেই দেশে যে কোনো মুহূর্তে দুর্ভিক্ষ হতে পারে। একজন মানুষ যখন ডুবন্ত অবস্থায় শুধু নাকটা উঁচু করে থাকে, তার একটা ক্ষুদ্র ঢেউ কিন্তু তাকে ডুবিয়ে দিতে পারে। কাজে 43 সনে বাংলা যে দুর্ভিক্ষ হয়েছে এটা তো দুর্ঘটনা নয়, এটা তো হওয়ার কথাই ছিল। ইকোনমিক্স একটা ল আছে, আমরা বলি মার্ফিজ ল, ইফ এনিথিং ক্যান গো রং ইট উইল গো রং। ওইটাই ঘটেছে 43 সনে যুদ্ধের ভিতর দিয়ে। কিন্তু অমর্ত্য সেন সেটাকে এমন সুন্দরভাবে জাস্টিফাই করেছেন যে এইটা হয়েছে কিছু কিছু মজুদদারের মজুদদারির ফলে বাংলাদেশে খাদ্য উৎপাদন কমেনি। অথচ 1890 থেকে আমি তার শিষ্যদের চ্যালেঞ্জ করেছি, 1890 থেকে 1940 পর্যন্ত যে একটা দেশে 50 বছর যদি খাদ্য উৎপাদনের ট্রেন্ড জিরো হয়, আপনারা অনেকে মনে করতেন তখন তো পপুলেশন বোধহয় বেড়েছে সেই জন্যই হয়েছে, তা নয়। 1918 পর্যন্ত পপুলেশনের বৃদ্ধি ছিল 0.5-এরও নিচে, মানে রিপ্লেসমেন্ট লেগেছিল বহু নিচে। ইনফ্লুয়েঞ্জা ক্রাইসিসে ভারতে 5 কোটি লোক মারা গিয়েছে 1918 থেকে 1922-এর মধ্যে। তারপরে আস্তে আস্তে আধুনিক টেকনোলজির কারণে জনসংখ্যা একটু বাড়তে শুরু করেছে। 1940 পর্যন্ত জনসংখ্যার বৃদ্ধি এমন উল্লেখযোগ্য ছিল না। কাজে জনসংখ্যা বৃদ্ধির জন্য মাথাপিছু খাদ্যের অ্যাভেলেবিলিটি কমেছে, এটা মোটেও সত্য নয়। আমি এই ধরনের সব ক্ষেত্রে আমাদের গোঁজামিলন আছে। নোবেল পুরস্কার পাওয়া যাচ্ছে এই সমস্ত লেখালেখেই। আমি দুঃখের সাথেই বলছি, এই বই তো বাজারে আপনাদের সামনে আছে, 1974-এ লেখা। এটা হচ্ছে একটা অদ্ভুত ধরনের একটা তেলসমাতি। উনি 3 বছরের ডেটাকে 36 মাস দেখিয়ে দেখাচ্ছেন, দেখেন খাদ্য উৎপাদনে কোনো ব্যাস কম হয়নি। কাজে দুর্ভিক্ষ 43 হবে কেন, 41 হতে পারতো, ওনার বক্তব্য হচ্ছে। তা আমি বলছি তিনি যদি তার ফ্রেমটাকে যদি 50 বছর বাড়াতেন, দেখেন দুর্ভিক্ষ অনিবার্য হচ্ছে। মোফাক্কার সাহেব এই বিষয়ে কিছু বলেননি। উনি ম্যালকম ডার্লিং নিয়েও লিখেছেন, বাংলার এটা নিয়েও লিখেছেন, তাতে দেখা যায় বাংলাদেশের দুর্ভিক্ষ অনিবার্য ছিল। এই অবস্থাতেই আপনাকে দেখতে হবে ফজলুল হকের উত্থান। যখন তিনি, আমরা বলছি ফজলুল হক যখন প্রথমে গিয়া কংগ্রেসকে বললেন তোমাদের 60 আসন, আমার তো 25 আসন, কিন্তু আমাকে প্রধানমন্ত্রী মানো, কিন্তু কেন্দ্রের
দিল্লি থেকে বলা হলো কি, না মুসলিম লীগের সাথে মানে মুসলমানদের সাথে কোনো কোলাবোরেশন করা যাবে না। এটা এখানে জাহান আরা লিখছেন এটা ফার্স্ট ব্লান্ডার। এরপরে তাদের বহু এরকম ব্লান্ডার আছে, আমাদের সময় বেশি নাই বলে আমি আর বেশি আলোচনা করব না। এই জন্য বলছি ইতিহাস ফজলুল হক একা নির্মাণ করতে পারেন না। বাংলাদেশের ভাগ কেন অনিবার্য হলো সেটা বুঝতে হলে সিআর দাসের যে বেঙ্গল প্যাক্ট, যেটার আর্কিটেক্টদের মধ্যে ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, আর্কিটেক্টের মধ্যে ছিলেন সিলেটের আব্দুল করিম, আমাদের আবুল মাল আব্দুল মুহিত সাহেবের মায়ের নানা, উনি অবিভক্ত বাংলার স্কুলসমূহের ডেপুটি ইন্সপেক্টর ছিলেন, উনি ছিলেন ওটার প্রধান কারিগর। ওই প্যাক্টের ভাষাটা ওনারই, এবং তার লেটার্স অন বেঙ্গল প্যাক্ট বলে একটা বই আছে 1924 বেরিয়েছিল, সেটা যারা বাংলার কংগ্রেস এবং হিন্দু মহাসভা নাকচ করে দিল, এবং বাংলাদেশ ইন্টারমিডিয়েটলি এমন সব সাম্প্রদায়িক দাঙ্গায় ভুগলো, কোথাকার ফজলুল হক কেউ এটা থাকাতে পারবে না। একটা উদাহরণ দেই, জসীমউদ্দিন সাহেব একটা কবিতার বই লিখলেন 1929 সনে নকশে কাতার মাঠ, 1933 আর একটা কবিতার বই লিখলেন সজন বাদিয়ার ঘাট। সেই বইটার রিভিউ দেওয়ার জন্য তিনি, আমরা যেমন প্রথম আলো অফিসে যাই, তিনি তেমনি আনন্দবাজার অফিসে গেলেন, গিয়ে দেখেন যে সেখানে কয়েকজন পণ্ডিত আলাপ করছেন। কারা কারা? সুনীতি কুমার চট্টোপাধ্যায়, আচার্য নরেন্দ্র দেব, যিনি উমর খৈয়াম অনুবাদ করেছেন, তারা আলোচনা করছেন জসীমউদ্দিন ছেলেটা থেকে ভালো মনে করতাম আগে, তিনি ছিলেন দেবেন্দ্রচন্দ্র সেনের প্রোটেজে, সেই নাকি একটা সাম্প্রদায়িক বই লিখেছেন। জসীমউদ্দিন, আমি দাঁড়িয়ে আছি বইটা হাতে নিয়ে, আমি যাচ্ছি রিভিউ দিতে, আমি যখন গেলাম তখন তারা আলাপ বন্ধ করলো। তারা আমার সরাসরি শিক্ষক, যেহেতু কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমি পড়েছি আমি বাংলায়, তা আমি সুনীতিবাবুকে বললাম, স্যার আমার বইতে যদি একটি সাম্প্রদায়িকতা আপনি দেখতে পারেন তাহলে আমি আমার বইটা প্রত্যাহার করে নেব বাজার থেকে, আপনি বলুন তো। বলে না, বলছিলাম কি না আপনি হিন্দু মেয়ের সাথে মুসলিম ছেলের বিয়ে দেখিয়েছেন, এটাতে এখন বাংলা তো সাম্প্রদায়িক হানাহানির যুগ, এরকম দেখানো ঠিক হয়নি। জসীমউদ্দিনের স্মৃতি কথায় পড়েন। এই হচ্ছে সেই অবস্থা ফজলুল হক কী করতে পারেন, মানে বরিশালে যে রক্তাক্ত হয়ে ভেসে যাচ্ছে, ফজলুল হক দাঁড়িয়ে যদি দেয়ালের মতো দাঁড়িয়ে থাকতেন এটা রোধ করা যেত না। এই বালির বাঁধ দিয়ে এটা তো এই অশ্রুধারা রুধির ধারা তো রোধ করা যাবে না, তাহলে এটা কোথা থেকে হলো? প্রায় লোকেরই ধারণা বাংলা ভাগ হয়েছে মুসলিম লীগের কারণে, কিন্তু মুসলিম লীগ তো বাংলা ভাগই চায়নি। এই সাধারণ তথ্য আমরা এখন জানি না। এখন আমি শেষ কথায় আসি, এখন আমাদের ইতিহাস নিয়ন্ত্রণ করছে যারা, যে ন্যারেটিভ যারা নিয়ন্ত্রণ করে, তাদের মধ্যে একজন হচ্ছেন সুগত বোস, যিনি গত সরকারের আমলে এখানে এসে বারবার বক্তৃতা দিয়ে গেছেন, তার বই আমরাও পড়ি। তার ছাত্র বা তার বান্ধবী হচ্ছেন আয়েশা জালাল, তার ছাত্র বা ছাত্রী হচ্ছেন, আমি স্ত্রী না পুরুষ জানি না, সানা আয়ার, তার একটা লেখা আমি পড়লাম। নীলঞ্জন পাল বলে এক ভদ্রলোক একটা বই পড়লাম। তারা সবসময় ফজলুল হককে স্থাপন করছে এইভাবে, ফজলুল হক খুব কৃষক দরদি ছিলেন, তিনি ছিলেন অবিভক্ত বাংলার বাঙালিদের একমাত্র রক্ষা কবচ, এটা ভুল হয়েছে তার কথা না শুনে। একই সাথে বলছেন ফজলুল হক কী জন্য জানেন, তিনি বাংলার কৃষকদের পক্ষ ছিলেন, কিন্তু তার বিরুদ্ধ শক্তি হিসেবে দাঁড় করাচ্ছেন নবাব আব্দুল লতিফকে। এটা আরেকটা তেলেসপাতি। তারা বলছেন নবাব আব্দুল লতিফ শুধু উচ্চ শ্রেণীর মুসলমানদের শিক্ষার ব্যবস্থা করেছিলেন, আর ফজলুল হক এসে নিম্ন শ্রেণীর মানুষের শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আমি একটা অদ্ভুত লক্ষ্য করি, এই নীলাঞ্জন পাল, এই সানা আয়ার, অথবা এই আয়েশা জালাল, অথবা সুগত বোস, তাদের সবাই কেমব্রিজ স্কুল বলেন, এমনকি সাবরটান স্কুল বলেন, কেউই নবাব আব্দুল লতিফের যে সাক্ষ্য হান্টার কমিশনের কাছে দিয়েছেন, যেটা ভারতের প্রথম শিক্ষা কমিশন 1882-তে, ইন্ডিয়ান এডুকেশন কমিশন মানে নাম্বার 1 এডুকেশন কমিশন, সেটাতে বেঙ্গল প্রভিন্সিয়াল কমিটিতে প্রথম সাক্ষী হচ্ছেন নবাব আব্দুল লতিফ। আব্দুল লতিফ কোথাও বলেন নাই যে বাঙালি মুসলমানের মাতৃভাষা উর্দু, কিন্তু আমাদের আহমদ শরীফ থেকে শুরু করে মোর্শেদ শফিউল হাসান পর্যন্ত সবাই আজও বলে চলেছেন নবাব আব্দুল লতিফ বলেছেন বাঙালি মুসলমানের মাতৃভাষা উর্দু। যেটা উনি বলেন নাই সেটা তার মুখে আরোপ করার অর্থটা কি? উনি বলছেন মুসলমানদের শিক্ষার যে দুরবস্থা তিনি দেখালেন, এই অঞ্চলে 2.2 কোটি মানুষ, তাদের মধ্যে মুসলমান ছাত্রীর সংখ্যা হচ্ছে মাত্র 1.5 লাখ। আপনি শতকরা হার না, হাজার করা হার বের করতে পারবেন না। সেই এটা 1881-র কথা, সেই সময়ের বঙ্গ শিক্ষা রিপোর্ট থেকে উনি বলছেন। আস্তে 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 চেষ্টা করার তিনি চেষ্টা করলেন। 1893-তে নবাব আব্দুল লতিফ মারা গেছেন। ফজলুল হকের বয়স তখন 20 বছর। কিন্তু এখনকার ইতিহাসে নীলাঞ্জন পালের একটা বই, অত্যন্ত রকমের খারাপ বই আমি দেখলাম, সেখানে লিখছেন ইনি আবার আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েট প্রফেসর, এতদিনই প্রফেসর হয়ে গেছে, এটা লেখা তো কয়েক বছর আগে আছে। আমি বলবো আপনাকে, এখানে হাতের কাছে আছে। বইয়ের নাম তো মুখস্থ থাকে না স্যার, বিশেষ করে খারাপ বইয়ের নাম মুখস্থ রাখা তো একটা পাপের মধ্যে পড়ে, বুঝতে পারছেন না? তবু আমি বলি আপনাকে, বইটার নাম আছে, ওনার বইয়ের নাম হচ্ছে মুসলিম এডুকেশন অ্যান্ড কমিউনাল কনফ্লিক্ট ইন কলোনিয়াল বেঙ্গল, ব্রিটিশ পলিসিজ অ্যান্ড মুসলিম রেসপন্সেস ফ্রম 1854 to 1947। এটা পিএইচডি থিসিস, ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটি, বই আকারে বেরিয়েছে, এখন আপনারা ডাউনলোড করতে পারবেন। নীলাঞ্জন পাল, তো সেখানে তিনি বারবার দেখা করছেন ফজলুল হকের বিরুদ্ধ প্রতিপক্ষ হচ্ছে নবাব আব্দুল লতিফ।
নবাব আব্দুল লতিফ শুধু বড় লোকদের লেখাপড়ার জন্য অ্যাডভোকেট করেছেন, গরিবদের লেখাপড়ার জন্য তিনি কিছুই বলেননি। এটা হচ্ছে, এবং দেখালাম কি নবাব আব্দুল লতিফের সাক্ষ্য তিনি পড়েননি। আমি দুঃখের সাথে বলছি নবাব আব্দুল লতিফের সাক্ষ্য কেউই পড়েননি। 1968 সনে বাংলাদেশে দুটো বই বেরিয়েছিল নবাব আব্দুল লতিফের লেখার রাইটিংস। একটা সম্পাদক ছিলেন মোহাম্মদ মোহর আলী, এটা বের হয়েছে চট্টগ্রাম থেকে। আমাদের আলতাফ পারভেজ নোয়াখালীর, আমি কিন্তু চট্টগ্রামের। তারপরে আরেকটা বের করেছিলেন মোহাম্মদ এনামুল হক, এটা ছোট এনামুল হক, জাদুঘরের যে এনামুল হক ছিলেন, আবু মোহাম্মদ হবিবুল্লাহ জামাই, উনি একটা বের করেছেন ঢাকা জাদুঘর থেকে আব্দুল লতিফের রাইটিং। তারা কোথাও সন্ধান পাননি আব্দুল লতিফের এই যে সাক্ষ্য হান্টার কমিশনের কাছে। এটা না থাকার কারণে সকলে না পড়া এই মিথ্যা কথা বলেছেন। একজন লোকে এটা পড়েছিলেন, সেটা প্রফেসর আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক কয়েকটা পাতা নিয়ে এসেছিলেন বিলেত থেকে ফটোকপি করে, ওনার সাক্ষ্যের কয়েক 5,500 ওয়ার্ডের। এটা আমি ঘটনাচক্রে পুরো পড়েছি। ওই সাক্ষ্য দেওয়া তাদের মধ্যে আরেকজন ছিলেন সৈয়দ আমির আলী, তখনও তিনি জাস্টিস হননি, কলকাতা হাইকোর্টের উকিল। আরেকজন ছিলেন নওয়াব সৈয়দ আমির হোসেন, উনি ছিলেন বিহারের একজন শিক্ষা অফিসার। তারা সকলেই বলেছেন বাংলাদেশের মুসলমানদের শিক্ষার অবস্থা উচ্চ নিচ নির্ভর সর্বত্রই খারাপ। ফজলুল হক এই মেসেজটা পেয়েছিলেন। আমার বক্তব্য আশা করি পরিষ্কার করে বলতে চাচ্ছি, আব্দুল লতিফের সাথে ফজলুল হকের কোনো বিরোধ নাই, কন্টিনিউটি ছিল। কিন্তু এনারা ইতিহাসবিদরা এমনভাবে দেখাচ্ছেন যেন তাদের মধ্যে একটা বিরোধ ছিল। আমি স্পষ্ট করে বলতে চাই, ফজলুল হকের যে উদ্দেশ্য বাংলার মুসলমানদের উন্নতি করা, সেই জন্য তিনি যাদেরকে পক্ষ নিয়েছেন তাদেরকে আপনি মধ্যবিত্ত কৃষক বলতে পারেন। আমরা এমনকি মার্ক্সীয় ভাষা ব্যবহার করে তাদেরকে কুলাকও বলতে পারেন, ফজলুল হককে বুর্জোয়াও বলতে পারেন। কিন্তু তাতে ঘটনার কোনো ইতর বিশেষ হয় না। মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে যদি শিক্ষার বিস্তার না হয়, তাহলে বাংলাদেশের মুসলমানরা রাজনীতির ক্ষেত্রে কোনো রকম প্রভাব বিস্তার করতে পারবে না। এমনকি সরকারি, তাদের প্রথম লক্ষ্য ছিল সরকারি চাকরি দখল করা। এই কারণটা স্পষ্টই। ওনারা আরেকটা আর্গুমেন্ট দিয়েছেন, নবাব আব্দুল লতিফ ছিলেন ইংরেজদের তোষামতকারী। তিনি বলছেন ইংরেজদের সমালোচনা করো না, ইংরেজদের কৃপা দৃষ্টি আকর্ষণ করে তোমরা ম্যাজিস্ট্রেট হওয়ার চেষ্টা করো। যেহেতু তার প্রতিদ্বন্দ্বী দল যেটা করেছেন তিনি তাই করেছেন। আমার মূল বক্তব্য হচ্ছে হিসাবে ফজলুল হক কী করেছেন, আব্দুল লতিফ কী করেছেন, এই নজরুল ইসলাম কী লিখেছেন, এটা কখনোই আপনি বুঝতে পারবেন না যদি তার প্রতিপক্ষ কী করেছে সেটা হিসাবে না নেন। এটা দাবা খেলার মতো, অন্য কী চাল দেবে। যারা ভালো দাবাড়ু তারা আপনি পরে 8-10 চাল কী দেবেন সেটা বলতে পারেন। তো খেলা ড্র হয় নাই, খেলা শেষে যেটা হয়েছে সেটা ট্র্যাজেডিতে রূপান্তরিত হয়েছে। কী ট্র্যাজেডি? এখনও সবাই আমরা দুঃখ প্রকাশ করি বাংলা ভাগ হয়ে গেল, কিন্তু বাংলা ভাগ হলো কেন, কে ভাগ করলো, এই বিষয়ে যদি আপনি সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে আপনার কোনো রকমের আপনার আলোচনা কোনো ফল পাবেন না। এই যে আজকের বাংলাদেশের প্রাসঙ্গিকতার কথা আপনারা বলছেন, আপনি এইটারই মীমাংসা করতে পারেন নাই। আহমদ সোবা সেটাই বলছিলেন। 1973 সনে বাংলাদেশে যে সম্মেলন হলো 3 দিন ব্যাপী ইশারে বাংলার উপর, উনি সুন্দর করে বললেন, আলোচনার মধ্যে সবচেয়ে মজার ব্যাপার বলে যা মনে হয়েছে, সংশ্লিষ্ট দেশ দুটোর ঐতিহাসিক বৃন্দ কেউ কারো বক্তব্যের বিরোধিতা করেননি। অমলেন্দু দে এবং শিলা সেন বলে গেলেন, শেরে বাংলা ফজলুল হক হচ্ছেন বাঙালি জাতীয়তাবাদের প্রধান প্রাণপুরুষ, প্রবর্তক। আর বাংলাদেশেরও বলেন বাঙালি জাতীয়তাবাদের তিনি প্রধান প্রবর্তক। কিন্তু কোন জাতীয়তাবাদ সেই সংজ্ঞা তারা দেন নাই। আমাদের জুলাই সনদ নিয়ে তো তাই হচ্ছে, আমরা তো সংজ্ঞা দিচ্ছি না। জুলাইতে গেলাম কি, পরের বাক্যে বলছেন, প্রচণ্ড পুরুষ ফজলুল হকের জীবনী যেমন কল্পকথা, সত্য মিথ্যা গল্প মিলিয়ে একটা বিরাট গোলক ধাঁধার মতো লাগে। ওই সেমিনারটা সেই ধাঁধাটা থেকে বেরিয়ে আসার পথ নির্দেশ করার বদলে তার উপর আরও কুয়াশা ছড়িয়ে দিয়েছে বলে আমাদের ধারণা, বলছেন আহমদ সোবা। তা আজকের আমাদের আলোচনা থেকে আমিও কিছুটা কুয়াশা ছড়িয়ে দিলাম আপনাদের জন্য, কোনো আলো দিতে পারলাম না। কারণ ফজলুল হক সম্পর্কে আমার ধারণা হচ্ছে এই, তিনি নবাব আব্দুল লতিফের আরব্ধ কর্মসূচি শুরু করেছিলেন। এখন ফজলুল হকের একটা দোষ ছিল আহমদ সোবা বলে, তিনি যখন লাহোরে যেতেন চমৎকার উর্দুতে বক্তৃতা দিতে পারতেন। তিনি যখন যদি বিলেতি সাহেবদের সামনে যান তিনি ইংরেজিতেও ভালো বলতে পারেন, ইংরেজির চেয়ে ভালো বলতে পারতেন, অন্তত জিয়া মহিউদ্দিনের মতো বলতে পারতেন, মানে পাকিস্তানের অভিনেতার কথা বলছি। তার অ্যাকসেন্ট জিয়া মহিউদ্দিনের চেয়েও ভালো ছিল। আর বরিশালে গেলে তো খাঁটি বরিশালের ভাষায় বলতে পারতেন। কলকাতার কথা না বলাই বাহুল্য, তিনি তো মানে শ্যামা হককে তো ভাই বলে জড়াইয়ে ধরতেন। মানে তার অনেক গুণ ছিল আর কি। তার সম্পর্কে আব্দুর রাজ্জাকের গল্পটা আপনারা সকলে জানেন। বলে, স্যার আপনি এত বাছাই পেতে, আমি আপনার জীবনে লেখবার চাই। রাজ্জাক সাহেব বলছেন, কী জন্য? আপনি এমন সুন্দর করে মিথ্যা কথা কইবার পারেন। তো যাই হোক, ফজলুল হক দিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু আমি মনে করি এই যে সানায়েরা লেখার পর আমি খুব ব্যথিত হয়েছি। আপনারা যারা পণ্ডিত আছেন দেখবেন, এটা মডার্ন এশিয়ান স্টাডিজ, কেমব্রিজ থেকে বেরিয়েছে, কেমব্রিজ ইউনিভার্সিটির বই, 2008-এ। ফজলুল হক, রিজিয়ন অ্যান্ড রিলিজিয়ন ইন বেঙ্গল,
দি ফরগটেন অল্টারনেটিভ অফ 1940 to 43। তো ফজলুল হক যখন পাকিস্তান প্রস্তাব মুভ করতে বাধ্য হলেন, তখন তো তিনি মুসলিম লীগে ঢুকলেন। 1945-এর পর ফজলুল হক আর ফজলুল হক ছিলেন না, কারণ জিন্নার কাছ থেকেই ক্ষমতা হারিয়েছেন। এইটা বলে আমি শেষ করি। বাংলার এই দুর্দশা দেখা দিল কখন, যেটা আপনারা কেউ আলোচনা করেন না। সিরাজুল হক সাহেবের নাম বলে তো ঐতিহাসিক নোটবস্তে বললেন, তিনি যে একটা বই সম্পাদনা করেছিলেন 1975-76 সনে, সিরাজুল ইসলামের ফজলুল হক স্পিক্স ইন কাউন্সিল, ইংরেজিতে বক্তৃতা দিতেন 1913 থেকে 1916। 1916 সনে যে বিপর্যয়টা ঘটলো, এটা বলে আমি বক্তৃতা শেষ করি। এটা কি, আমরা 1947 সনের দেশভাগ যে কারণে হয়েছে, 1971 সনের বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন যে কারণে হয়েছে, একই কারণ কিন্তু সূত্রপাত 1916 সনে। আপনারা সকলে কিন্তু বাহাবা বাহাবা বলে উদ্ধৃতি দিয়েছেন। সরোজিনী নাইডু উপাধি দিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাকে। এই উপাধি তাকে কিন্তু আরেকজন দিয়েছিলেন, সরোজিনী এটি রিপিট করেছিলেন শুধু, অ্যাম্বাসেডার অফ হিন্দু মুসলিম ইউনিটি। কিন্তু এই অ্যাম্বাসেডারশিপের জন্য কী দাম আমাদের দিতে হয়েছে বলুন? 1916 সনে লখনৌতে মুসলিম লীগ এবং কংগ্রেসের পাশাপাশি সম্মেলন হয়। মুসলিম লীগের বয়স 10 বছর, কংগ্রেসের বয়স 30 বছর। সম্মেলনের বিষয়বস্তু ছিল, এই পর্যন্ত কংগ্রেস কখনোই স্বীকার করতো না মুসলিম লীগ একটা জাতীয় দল, বলতে বলতে তার সাম্প্রদায়িক দল, আমরা একমাত্র জাতীয় দল, জেনারেল দল। কিন্তু তারা যে প্রথম কমিটি করেন বোম্বেতে 1885 সনে, সেখানে 88 জন সদস্যের মধ্যে 2 জন মুসলমান ছিল, একজন পার্সি ছিল, মানে নামে মুসলমান মনে হয় আর কি, আর সবইতে হিন্দু। তার মানে এটা জাতীয় এই অর্থে যে বোম্বে, মাদ্রাজ এবং কলকাতার 3 এলাকাতে মিলে এই পার্টিটা হচ্ছে। কিন্তু এটার কাজ ছিল আবেদন নিবেদন করা। আপনারা সকলেই জানেন মুসলমানদের তখন স্ট্র্যাটেজি কী হলো, স্যার সৈয়দ আহমদ খান প্রথমে সমর্থন করলেন এটাকে। 2 বছর পরে তিনি বললেন কি এটাতে মুসলিমদের স্বার্থ রক্ষা হবে না। আমরা এখন বলি কি, উনি তো অভিজাত সম্প্রদায়ের প্রতিনিধি, তো অভিজাত সম্প্রদায়ের হোক না কেন, ওনার কথাটার মধ্যে ভুল কোথায় দেখান? তখন তারা কি করলেন, মুসলমান মোহামেডান এডুকেশন কনফারেন্স। এই কনফারেন্স ক্রমে 2 বছর পর পর হতে হতে 1906 সনের কনফারেন্সটা ঢাকাতে হয়েছিল, শাহবাগে, সেই কুখ্যাত শাহবাগ, নাকি শাপলা চত্বরে হয়েছিল জানি না। ওই সম্মেলনের মধ্যেই তখন দাবি শাহবাগে, জিতু যখন বলছে তাহলে শাহবাগে ধরে নেব আমি। তো এই শাহবাগের 30শে ডিসেম্বর এই সম্মেলনের মধ্যে ঘোষণা হয় যে তারা একটা মুসলিম লীগ করবে। তারপরে তারা প্রতিনিধি দল পাঠাবে দি আগা খানের নেতৃত্বে, ইসমাইলিয়া সম্প্রদায়, শিয়া সম্প্রদায়ের নেতাকে নিয়ে। মোহাম্মদ আলী জিন্নাও শিয়া ছিলেন। এইগুলি তখন দাবি ওঠে নাই, কিন্তু সব মুসলমান ত্যাগ হইতে হবে। তখন তিনি ইয়াতে গেলেন, সিমলার পাহাড়ে গেলেন 1909 সনে, যে আমাদের 2-1 জন প্রতিনিধি নিতে হবে। 1909 সনে যে মর্লিমিন্টু সংস্কার হলো, ভারত শাসনের আইন হলো, সেখানে বলা হলো যে আমরা এখন কিছু কিছু নমিনি নেব। মুসলমানদের মধ্যে কি নেবেন, নমিনেটেড করে কয়েকজনকে কাউন্সিলে নেবেন। কারণ কাউন্সিল 2টা ছিল। সকালবেলা যে কাউন্সিলটা বসতো এটা হলো এক্সিকিউটিভ কাউন্সিল, তার মেম্বার ছিল 5 জন। বিকালবেলা যখন বসবে এটা বলে লেজিসলেটিভ কাউন্সিল, তখন মেম্বার হয় 12 জন 14 জন। পরে এটা 15 জন উন্নীত হয়েছিল। এবং যারা লেজিসলেটিভ কাউন্সিলে আছেন তারা শুধু কথা বলতে পারবেন, তাদের কথা মানতে হবে, মনের কথা, তাদের ভোটাধিকার ছিল না। অনেকটা অবজারভার স্ট্যাটাসের মতো, এখন জাতিসংঘে যেমন প্যালেস্টাইনকে স্ট্যাটাস দেওয়া হয়েছে সেই টাইপের। এটা ক্রমে আরও বদলেছে। আমি বলছি এইটা হচ্ছে মর্লিমিন্টো আইনের সার কথা, যে এখন 1-2 জন মুসলমান নামদারিকে নেওয়া হবে। 1861 সনে ভারতে যখন সিপাহী যুদ্ধের পরে নতুন একটা সংস্কার করলো ইংরেজ সরকার, তখন ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট করেছিলেন, দি ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট। সেইখানে বলছিল ভারত থেকে 1-2 জন নিব। লর্ড সত্যপ্রসাদ সিনহাকে প্রথম নেওয়া হয়। তো যা হোক, 1919 সনের ভারত শাসন আইনে প্রথম আমরা একটা গণতন্ত্রের আভাস পেলাম। এই অর্থে যে ইলেকশন হবে এবং আপনার বোর্ড হবে, আপনি আস্তে আস্তে সেখানে 2-1 জন মন্ত্রী পাবেন। এই যে প্রভাস মিত্রকে এডুকেশন মিনিস্টার করা হয়েছিল 1919 সনে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 55 লাখ টাকাকে বেঙ্গল গভর্নমেন্টের কাছে ফেরত দিয়ে নিয়ে গেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় করার প্রতিশ্রুতি দেওয়া হয় 1912 সনে, এবং বলা হচ্ছিল প্রত্যেক বছর 5 লাখ টাকা করে জমা হবে। যুদ্ধের জন্য এটা হচ্ছিল না। ফজলুল হক তখনই এজিটেট করেছেন। এই যে বিশ্ববিদ্যালয়ের কথা আপনারা ভুলে যাচ্ছেন, তার ওই কাউন্সিলের বক্তৃতাগুলি পড়েন, এটা অসাধারণ একটা ভালো বই। মানে ফজলুল হকের রচনাবলী যে বের হয় না, এইটাই বোঝা যাচ্ছে আমরা কত অকৃতজ্ঞ জাতি। ফজলুল হকের জীবনী বের হয় নাই, বুঝলাম তার যে বিভিন্ন বক্তৃতা আছে। এটা আপার হাতে একটা বই দেখলাম, বেঙ্গল টুডে, 1942 সনের বই। এইটাও স্বপ্ন বাজারে পাওয়া যায় না। মানে আচ্ছা, আর কতগুলি বই বেরিয়েছে সম্মান রেখে, যে বিডি হাবিবুল্লাহ, তারপরে যে শতবর্ষ যুগে যুগে শাহজাহান, এগুলি হচ্ছে সাব স্ট্যান্ডার্ড বই। মানে এগুলির একাডেমিক স্ট্যান্ডার্ড ভালো নয়, তবুও আমরা 100 জানি। পশ্চিমবঙ্গ কিন্তু এখনও বই বেরোচ্ছে, অনেকে 2-1 জন থিসিস করেছে। যা হোক, লখনৌতে ফজলুল হক তখন ছোট নেতা, মোহাম্মদ আলী জিন্না তখন ছিলেন আগে দাদাভাই নওরোজের সেক্রেটারি। তিনি বিখ্যাত উকিল, বিশেষ করে মুসলিম ওয়াকফ আইন নিয়ে আইন করে ওকালতি করে তিনি খুব জগৎ বিখ্যাত হয়েছেন মুম্বাইতে উকিল হিসেবে। তিনি কংগ্রেসেরও সদস্য, এবার মুসলিম লীগেরও সদস্য হবেন। তিনি প্রথমে বলছেন আমি মুসলিম লীগের সদস্য হবো কী করে? কংগ্রেস বলে তো কোনো সমস্যা নাই, কংগ্রেসের সদস্য থেকেও মুসলিম লীগ করা যায়, কংগ্রেসের সদস্য থেকেও স্বরাজ পার্টি করা যায়, কৃষক প্রজা পার্টিও করা যাবে, কমিউনিস্ট পার্টিও করা যাবে।
যদিও কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ না হলে করা যাবে, এই হচ্ছে অবস্থা। তখন জিন্নার ওকালতিটা কি, যে একটা কাজ করতে হবে, কংগ্রেস মুসলিম লীগকে স্বীকৃতি দেবে একটা শর্তে, যদি বাংলার মুসলমানরা একটা আত্মত্যাগ করে। কি আত্মত্যাগ? যে তারা তাদের যে শতকরা 55 জন, বাংলাতে একত্রিত হলো 12 সনে, পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গকে মানে এক করা হলো, আসামকে ফেলে দেওয়া হলো, বিহার উড়িষ্যাকে ফেলে দেওয়া হলো, এই যুক্ত বাংলায় তারপরেও মুসলমানদের শতকরা 55 জনের কাছাকাছি, 53 জন 52 জন হবে। জিন্না সাহেব বোঝালেন আপনারা শতকরা 40টা সিট গ্রহণ করেন পার্লামেন্টে। তখন ভোট তো সর্বজনীন ভোটাধিকার ছিল না, প্রপার্টি কোয়ালিফিকেশনের শতকরা 10-12 জন লোক ভোট দিতে পারত। আপনারা পার্লামেন্টারি আসন, লেজিসলেটিভ অ্যাসেম্বলির আসন শতকরা 40টা গ্রহণ করে আর 15টা ছেড়ে দেন। আমরা ছেড়ে দেবো কেন? বলে ওই যে ইউপিতে তোমাদের মুসলমান ভাইরা, স্যার সৈয়দ আহমদের ফরজানদরা, লিয়াকত আলীরা, ওনাদের মাত্র শতকরা 14 ভাগ, আপনারা 15 ভাগ ছেড়ে দিলে ওনাদের শতকরা 30 ভাগ হয়। তাহলে একটা টেক অ্যান্ড গিভ অ্যান্ড টেক হলো, বাংলার মুসলমানরা 15 ভাগ সিট ছেড়ে দেবে, সেটা ইউপির মুসলমানদের দেওয়া হবে। জিন্নায় রাজি করালেন, তার বিনিময়ে কংগ্রেস মুসলিম লীগকে জাতীয় পার্টি হিসেবে স্বীকার করবে। এইটাই হচ্ছে আসল কথা। জিন্না সাহেবের নেতৃত্বে এটা হলো। এর লাভটা হলো কি, বাংলা হিন্দুরা খুব খুশি হলো, আমরা চিরকাল প্রধানমন্ত্রী থাকতে পারবো, মুসলমানদের মেজরিটি লুট করলাম আমরা। এই কথা বললে তো বলা, এই কথা যদি আমি এইভাবে বলি, বলে তো আপনি তো সাংঘাতিক সাম্প্রদায়িক লোক। হে, মিথ্যা কথা বললে তো সাম্প্রদায়িক বলতেই হবে আমাকে, আমি তো এটা মিথ্যা কথাই বলছি। আপনারা দেখেন প্রভাষচন্দ্র মিত্র এই জন্যই শিক্ষামন্ত্রী হলেন, ঢাকা একটা বিশ্ববিদ্যালয় হবে এটা সহ্য করতে পারলেন না। আমরা যখন বলি রবীন্দ্রনাথ ঠাকুরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিলেন, তিনি প্রত্যক্ষভাবে করেন নাই, কিন্তু যারা বিরোধিতা করছেন তিনি তাদের কারো বিরোধিতা করেছেন এমন কোনো প্রমাণও নাই। অর্থাৎ তিনি এমন ক্ষুদ্রতম বিষয় নাই যে বিষয়ে তিনি বক্তৃতা দেন নাই। যেমন কাশীতে হিন্দু বিশ্ববিদ্যালয় হবে, রবীন্দ্রনাথের দীর্ঘ প্রবন্ধ আছে ব্যাপারে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তার কোনো নীরবতা। 1926 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন বটে, কিন্তু তিনি তার যে নৈতিক কর্তব্য সেটা তো করেননি, বাদ দিতে পারেন না। তার সাথে চিত্তরঞ্জন দাশের বিরোধ ছিল, আপনারা জানেন। চিত্তরঞ্জন রবীন্দ্রনাথের চেয়ে 9 বছরের ছোট বয়সে, এবং চিত্তরঞ্জনের সাহিত্য অভিলাষ ছিল। তিনি অবশ্যই রবীন্দ্রনাথের তুল্য কবি ছিলেন না, কিন্তু তিনিও কবিতা লিখতেন। তিনি তার নারায়ণ পত্রিকার সম্পাদক হিসেবে সেই কালে 125 টাকা বেতন দিয়ে হরপ্রসাদ শাস্ত্রীকে সম্পাদক নিয়োগ করেছিলেন। তিনি সেখানে, রবীন্দ্রনাথ শুধু তার মৃত্যুর দিনে তার বাড়িতে গিয়ে 2টা কবিতা লিখে আসছিলেন। এসেছিলেন সঙ্গে করে যেন মহাপ্রাণাচার মরণে তাহাই তুমি করে গেলে দান। এটা রবীন্দ্রনাথের সেই 2 কবিতা চিত্তরঞ্জনের উপরে লেখা। চিত্তরঞ্জন চেয়েছিলেন বাংলাদেশকে যদি ভবিষ্যৎ বিপর্যয় থেকে রক্ষা করতে হয়, তাহলে মুসলমানদের যে এখন পশ্চাৎপদ অবস্থা, ওই যে 1916 সনে যে দুরবস্থার সূচনা জিন্না করেছেন, সেটাকে নিরাকরণ করতে হবে। সেটা কীভাবে করা যাবে? কলকাতা কর্পোরেশনের চাকরিতে মুসলমানরা তখন শতকরা 20টা আসনের চাকরি করেন। শিক্ষা অঙ্গনে কোনো জায়গাতে মুসলমানদের শতকরা 20টা মতো আসন নাই, ছাত্রদের ক্ষেত্রে, শিক্ষকের ক্ষেত্রে, ওকালতের ক্ষেত্রে। উনি বললেন কলকাতা কর্পোরেশন সহ অন্যান্য জায়গায় যেখানে নিয়োগ হবে সরকারি চাকরিতে, মুসলমানদের সংখ্যা যখন তাদের সংখ্যা অনুসারে শতকরা 55-তে না পৌঁছাবে, ততদিন পর্যন্ত তাদেরকে শতকরা 80 ভাগ হারে প্রায়োরিটি দেওয়া হবে। এটা আমাদের কোটা আন্দোলনের মতোই। এইটা চিত্তরঞ্জন কোনো কষ্ট করে 1923 সনে রাজি করিয়েছিলেন, কিন্তু যেই তিনি জুন 1929-এ মারা গেলেন, নজরুল ইসলাম কবিতা লিখলেন ইন্দ্রপতন, তারপরের মাসেই সিরাজগঞ্জ সম্মেলনে এটাকে বাতিল করে দেওয়া হলো, বাংলার কংগ্রেস এবং মহাবাদ করলেন। সেইটাই হচ্ছে আমি মনে করি ফজলুল হকের পরাজয়ের কারণ। ফজলুল হককে ব্যক্তি হিসেবে দায়ী করে আমরা খুব বেশি আত্মপ্রসাদ লাভ করতে পারি, কিন্তু এটা কোনো ঐতিহাসিক সত্যের কাছাকাছিও আমাদের যাবে না। আর মুসলিম লীগের ভেতরে হলো কি, মোহাম্মদ আলী জিন্নার এই কাতায় যে বাংলা নেতারা রাজি হলেন 1916 সনে, তার আগের বছর নবাব খাজা সলিমুল্লাহ মারা গেছেন এখানে। সেই কারণে বাংলার মুসলমানদের মধ্যে নেতৃত্ব ছিল না। তাদের বিরুদ্ধে যে নেতা হয়ে উঠতে পারতেন, মানে জিন্নার নেতৃত্বের বিরুদ্ধে ফজলুল হক উঠতে পারেননি। ফজলুল হকের তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিল, কিন্তু তাকে কেন পূর্ব পাকিস্তানের পূর্ববঙ্গের অ্যাডভোকেট জেনারেলের পদের জন্য আবেদন করতে হবে, বিচারপতি হতে হবে? ওইটা তো পরাজয়ের লক্ষণ, এটা সিমটম, এটা সিনড্রোম। তিনি মুসলিম লীগের মধ্যে রাজনীতিতেও পরাজিত হলেন। তাই সেই কারণেই তিনি কৃষক, প্রথমে প্রজা সমিতি করলেন, নিখিলবঙ্গ প্রজা সমিতি করলেন, তারপরে আপনারা সবাই কাহিনী জানেন। এই জন্য বললাম ফজলুল হক হচ্ছে ট্রাজিক চরিত্র আমার কাছে, এবং যে ট্র্যাজেডির শিকার আমরা আজ বাংলার বিভক্তিটা। আমরা বাংলার বিভক্তি বলতে আমাদের প্রথমে মনে হয়েছে কেন্দ্র ছিল কলকাতায়, আমরা তাকে টেনে এনেছি, এরকম না ব্যাপারটা। আসলে কি বাংলাকে এক ধরনের বের করে দেওয়া হয়েছে। কিন্তু ইতিহাসের মর্ম এমন যে 1905 সনের যে বঙ্গ বিভাগ, সেটাকে এখনও বদরুদ্দীন ওমর সেদিন মারা গেছেন, তিনিও বলছেন এটা সাম্প্রদায়িক ঘটনা এবং প্রতিক্রিয়াশীল ঘটনা। আমি তো বললেন বদরুদ্দীন ওমরের চিন্তার সীমাবদ্ধতা আমি প্রথম বুঝতে পারি যখন তিনি বললেন 1905 সনের বঙ্গভঙ্গ একটি সাম্প্রদায়িক ঘটনা। সাম্প্রদায়িকতা কাকে বলে? সাম্প্রদায়িক কী জিনিস?
কোনটা জাতীয় জিনিস। এই যে সাম্প্রদায়িকতাটা ভারতের অর্থনৈতিক ইতিহাসে এবং রাজনৈতিক ইতিহাসে আমরা ব্যবহার করছি, বিশেষ করে সাংস্কৃতিক ইতিহাসে, এটা একটা অত্যন্ত একটা খারাপ জিনিস। আমি আজকে শুরু করেছিলাম শেরে বাংলা এবং দলিত উচ্চারণ, মুসলিম উচ্চারণ থেকে, এইখান থেকে যে সাম্প্রদায়িকতা কথাটা আন্তর্জাতিক সম্প্রদায়ের মতো একটা খারাপ কথা। যখনই কোনো গরিব মানুষ তার অধিকারের জন্য সচেতন হয়, ধরেন শ্রমিকরা ইচ্ছা দেয়, ওটা তো শ্রমিক সাম্প্রদায়িকতা। আপনি যদি আপনার এথনিক সাম্প্রদায়িক অবস্থার দিকে বলেন নিজেরা, আমি গারো অথবা আমি সাঁওতাল, তাহলে তো আপনি বললেন সাঁওতালি সাম্প্রদায়িকতা। এইভাবে ভারতবর্ষে ঘটনাটা ছিল, বাংলায় বিশেষ করে মুসলমানরা সংখ্যায় গুরু, কিন্তু তাদেরকে ট্রিট করা হচ্ছিল সংখ্যা লঘু হিসাবে। তো এই রাজনীতিতে ফজলুল হক এই বিষয়ে পজিশন যেটা নিয়েছিলেন সেটাকে বলে প্র্যাগম্যাটিক। কিন্তু প্র্যাগম্যাটিজম যে কাজ করে না, সেটা তার জীবন দিয়ে তিনি প্রমাণ করেছেন। এবং এটা করতে গিয়ে তার আরও যে ক্ষতি হয়েছে, ওই যে উত্তর প্রদেশের মুসলমানরা যারা পাকিস্তান আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদের কাছে ফজলুল হক পরাজিত হয়েছেন। অথচ জিন্নাহ সাহেব এমনই কৌশলী যে ফজলুল হককে দিয়ে ওই প্রস্তাব পাশ করাইছেন। ফজলুল হক সেই প্রস্তাবে কী লিখেছিলেন, যে ভারতবর্ষে যে সমস্ত অঞ্চলে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, সেই সমস্ত অঞ্চল নিয়ে আলাদা আলাদা রাষ্ট্র করতে হবে। ইংরেজিতে লেখা আছে ইন্ডিপেন্ডেন্ট স্টেট শুড বি ফাউন্ডেড। কিন্তু এর মধ্যে ঘটনা এমন ঘটে গেল, 3 বছরের মধ্যেই যখন সার্বজনীন ইলেকশন হলো, তখন দেখা গেল মুসলিম লীগ পার্লামেন্টারি পার্টি, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, প্রাদেশিক এবং কেন্দ্রীয় মিলে প্রায় 440 জনের বেশি সদস্য দ্বারা দিল্লিতে সমবেত হলেন। সেখানে গিয়েছিলেন হাশিম সাহেব। তিনি দাঁড়িয়ে প্রতিবাদ করার চেষ্টা করেও জিন্নার কথা শুনতে পারেন না। জিন্না বলেন না, আমাদেরকে এখানে একটাই হবে, এটা রাষ্ট্র হবে পাকিস্তান। যদিও পাকিস্তান কথাটা আগে এখানে জনপ্রিয় হয়েছিল, নাহলে 1942 সনে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে পূর্ব পাকিস্তান সাহিত্য সংসদ গঠিত হবে। শব্দটা পূর্ব পাকিস্তান। আবুল মনসুর আহমদ সাহেবরা গেলেন পূর্ব পাকিস্তান রেনেসা সোসাইটি। মানে রেনেসাস কথাটা তারা ঠিক জানতেন না, তারা রেনেসা লিখেছেন বাংলায়। বাঙালি মুসলমানের রাজনীতি এরকমই। একটা আদা জানা ফরাসি শব্দ আদা ইংরেজিতে লিখেছেন এবং তার সাথে যুক্ত করেছেন পূর্ব পাকিস্তান। রেনেসা কি সেটাও তারা জানেন না, সোসাইটি কি তাও হয় নাই, এবং এটা পূর্ব পাকিস্তান বলে তারা নিজেরাই আগে থেকে আত্মসমর্পণ করে বসেছেন। অথচ কথা তো ছিল আলাদা আলাদা রাষ্ট্র হবে। 1942 সনে তো এক রাষ্ট্র হবে, কথা ছিল না। তখন তারা মনে করে দ্বিতীয় রাষ্ট্রের নাম পূর্ব পাকিস্তান হবে, কিন্তু তারা বাংলা শব্দের উচ্চারণ করতে পারে না কেন? এইগুলি আপনার সমালোচনা করতে পারবেন। অর্থাৎ জিন্নাহ সাহেব 46 সনে দিল্লিতে যখন মুসলিম লীগ লেজিসলেটিভ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার যারা পরে পাকিস্তানে হবে, তাদের সম্মেলনে বলছেন এখন থেকে আমরা একটা রাষ্ট্রের জন্য দাবি করব। সেইটাও জিন্নাহ ছেড়ে দিতে রাজি হয়েছিলেন, আপনারা জানেন, সেই আলোচনা আজ আর করবো না, ক্যাবিনেট মিশনের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে। কিন্তু সেটা গ্রহণ করে নাই ভারতের কংগ্রেস। তারা বলছে যাও তোমরা জাহান্নামে যাও গিয়া। কাজে যেটা জাহান্নামে পাঠাইছে আমাদের, এখনও সেই জাহান্নামে আছি এখন আমরা। 1971 এটার মধ্যে কোনো পরিবর্তন আনে নাই। এইটা আমার শেষ কথা। যেই কারণে ভারত বিভক্ত হয়েছে সেটা হচ্ছে, ভারত কি একটি ফেডারেল শাসনতন্ত্র অনুসারে চলবে, মানে ব্রিটিশরা চলে যাওয়ার পর, নাকি এটা একটা ইউনিটারি স্টেট হবে? কংগ্রেসের দাবি ছিল এটা ইউনিটারি স্টেট হবে। এখন তারা এখানে সেখানে একটা সোপ দিয়েছে যোগ করে, বলছে কি ইন্ডিয়া ইজ এ ইউনিটারি স্টেট উইথ ফেডারেল ক্যারেক্টারিস্টিক্স। আমরা ক্যারেক্টারিস্টিক্স বলতে যেটা বুঝি রিজার্ভেশন আর কি, নোট অফ ডিসেন্ট। আমরা বাংলাদেশ হওয়ার পর যে রাষ্ট্রটা করলাম সেটার নাম দিয়েছে বাংলাদেশ ইজ এ ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভরেন রিপাবলিক, বর্তমান বাংলাদেশ। কিন্তু পাকিস্তানে বলে এই দাবিটা আমরা করি নাই। পাকিস্তান আমরা একটা ফেডারেল চেয়েছিলাম। 6 দফার সার কথাটা কি? পাকিস্তান একটা ফেডারেল হবে। 1940 লাহোর প্রস্তাবের যে দাবি ছিল 40-এর দশকের, সেইটাই তো 60-এর দশকের 6 দফার দাবি। এর মধ্যে বিশেষ কোনো পার্থক্য নাই।